একজনের কাছে রেখে নিজে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। 7 বছর বয়সে মা আমাকে হোস্টেলে ভর্তি করেন। তিনি ভেবেছিলেন বিয়ের কিছুদিন পর আমাকে তার কাছে নিয়ে যাবেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমি আমার মায়ের সাথে দেখা করতাম, কথা বলতাম, কিন্তু কখনো মায়ের বুকে মাথা রেখে ঘুমানোর সুযোগটুকু পেতাম না। কারণ আমার মা আমাকে তার নতুন স্বামীর বাড়িতে নিয়ে যাক, এটা ওই বাড়ির কেউ চাইতো না। আর যখন আমার মায়ের কোল ভরে ফুটফুটে একটা কন্যা সন্তান আসল, তখন আমার মায়ের আদরটাও যেন আমার জন্য কমে গেল। আমার বোন আমার থেকে 5 বছরের ছোট। সবাই জানতো আমার কথা, জানতো আমার মায়ের একটা মেয়ে আছে, তবুও কেন আমাকে ওই বাড়িতে নেওয়া হয়নি সেই উত্তরটা আমার কাছে অজানা। বারান্দা থেকে নিচের দিকে চোখ যেতেই দেখলাম আমার স্বামী আবির একটা মেয়ের সাথে বাসায় ঢুকছে। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, আমি তার সৌন্দর্যের কাছে হয়তো কিছুই না। এই কালো চোখে নীল শাড়ি পরা মেয়েটাই হয়তো আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার দ্বার প্রান্তে আছে। এই মেয়েটার জন্যই কি তাহলে আবির আমাকে ডিভোর্স দিচ্ছে? আমার ভিতরটা জ্বলে যাচ্ছিল। আমি জানি আবির আমাকে ডিভোর্স দিবে, তবুও তাদের দুজনকে এভাবে একসাথে দেখে ভিতরটাতে প্রচন্ড অসহ্যনীয় এক ব্যথা অনুভব করলাম। আমি বারান্দায় থেকে উঠে রুমের দিকে গেলাম। ভেবেছিলাম মেয়েটাকে নিয়ে আবির রুমের দিকে আসবে, কিন্তু এমনটা হলো না। আবির মেয়েটাকে নিয়ে তার বাবা মায়ের রুমের দিকে গেল। আমার খারাপ লাগার মাত্রাটা আরো বেড়ে গেল। বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। ঠিক এমন সময় দরজার উপাস থেকে আমার শাশুড়ির কণ্ঠ শুনতে পেলাম। সে স্পষ্ট গলায় বলল, বাসায় মেহমান আসছে, ওদের জন্য খাবারের ব্যবস্থা করো, তার আগে চা বিস্কুট কিছু দিয়ে এসো ওদের। কথাগুলো বলে 1 সেকেন্ডও দেরি করল না। ঠিকমতো কাঁদার জন্য মনে হয় ভাগ্য লাগে, যেটা আমার নেই। মানুষ সবকিছু এত সহজভাবে কিভাবে নেয়? আমি কেন পারি না? কয়দিন পরেই আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, আমিও মেনে নিয়েছি। 8টার সময় আবির মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেল। আমি বেলকনিতে দাঁড়িয়ে তাদের চলে যাওয়াটা দেখতে থাকলাম। বুঝতে বাকি রইল না তারা দুজন হোটেলে রাত কাটাতে যাচ্ছে। আমি মনের ভিতর এক আকাশ কষ্ট নিয়ে ঘুমিয়ে গেলাম, কারণ আজ আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে গিয়েছে। একসময় মনে হতো আর কেউ ভালো না বাসলেও আমার স্বামী আমাকে ভালোবাসে, কিন্তু আজ তো সবকিছু নিজের চোখেই দেখলাম। মধ্যরাতে কারো গালির শব্দে ঘুম ভেঙে যায়। কেউ খুব বিশ্রীভাবে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, ওইখান কি, দরজা খোলো। দরজা লাগিয়ে কি করছ? তোর প্রেমিকের সাথে মজা করস নাকি মাগি? আমি শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পাই আবির মাতাল অবস্থায় এসব বলছে। আমার তাকে ধরতে ঘৃণা হচ্ছিল, তবুও যখন তাকে ধরতে গেলাম তখন সে আমাকে ধাক্কা দিয়ে ফেল দিল। তারপর বলল, আমাকে ধরেছিস কেন? তুই তো জানিস আমি রাতে আসুক, তারপরেও কেন দরজা লাগিয়ে ঘুমিয়েছিস? গরম পানি কর, আমি গোসল করব। আমি না বলাতেই সে আমাকে থাপ্পড় মারল। আমারও ইচ্ছে করছিল তার গালে থাপ্পড় মারি, কিন্তু সাহস হলো না, কারণ সে পুরুষ, আমি নারী। তার সাথে শক্তিতে পেরে উঠব না। পরে নিজের অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে রাত 1টার সময় পানি গরম করে দেই। সেই পানিতে আমার স্বামী তার নোংরা দেহটা ধুয়ে ফেলে। কিছুদিন পরের কথা, রাত 10টা বাজে। আমি অনেক চেষ্টা করেছি সব কষ্ট সহ্য করে বেঁচে থাকার জন্য, কিন্তু পারিনি। আমার মনে হয়েছে আমার বেঁচে থাকার মেয়াদ ফুরিয়ে গিয়েছি, তাই মৃত্যুটাকে বেছে নেওয়াটাই আমার জন্য একমাত্র শান্তির পথ। মৃত্যুর আগে আবিরের মুখটা একবার দেখতে চেয়েছিলাম, কিন্তু সে বাসায় ফেরেনি। খুব কম সময়ের জন্য হলেও এই একজন মানুষই আমাকে ভালোবেসেছিল, তাই খারাপ হলেও শেষবারের মতো তাকে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা হলো না। সে হয়তো ওই মেয়েটার সাথে মজা মাস্তিতে ব্যস্ত, তাই এখনো বাসায় আসেনি। আমি বাড়ি থেকে বের হয়ে রেল লাইনের পাশে গিয়ে দাঁড়িয়ে আছি। অপেক্ষায় আছি কখন ট্রেন আসবে। ট্রেন আসা মাত্রই নিজের মাথাটা এগিয়ে দিব চলন্ত ট্রেনের দিকে। নিমিষেই, মুহূর্তের মধ্যে এই সুন্দর পৃথিবী থেকে একটা জ্বলজ্যান্ত আত্মার সমাপ্তি হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে দেখতে পেলাম 2জন মেয়ে আর একটা ছেলে বস্তায় করে কি যেন একটা রেল লাইনে ফেলে যাচ্ছে। কিছুটা এগিয়ে গিয়ে বুঝতে পারলাম তারা একজন মানুষকে হাত পা বেঁধে রেল লাইনে ফেলে যাচ্ছে। আমার ভিতরটা শুকিয়ে গেল যখন দেখলাম এই 3জন মানুষকেই আমি চিনি। একজন আমার স্বামী আবির, অন্যজন সেই নীল শাড়ি পরা মেয়েটা, আর যাকে দেখে আমার আত্মাটা প্রতিনিয়ত কাঁপছিল, ভিতরটা ফুলে ফেপে উঠছিল, সে হলো আমার বোন তানিয়া। আমার মায়ের পেট বোন হলেও সে আমার সৎ বোন।
আমি তাদেরকে দেখে কিছুটা আড়ালে চলে গেলাম যাতে করে তারা আমাকে দেখতে না পায়।